আমাদের এখানে একজন সাকিব খান আছে, তাও রিসেন্ট, পায়ে হলো 1 কাপ চা ফেরদৌস ভাই, যেই ছবি 3 দিনও চলে নাই। মামুন ভাইয়ের কাছে আমি বেশ কিছু টাকা পাবো। সেই শট সিলেট তো দূরে থাকে, কমলাপুরও না, সেই শট দেখা গেছে ইদ্রিস হায়দারের বাড়িতে বেডরুমে আমার সিন হচ্ছে। এখানেও আমি বলবো একটু বৈষম্যের ব্যাপার ছিল। দর্শক, আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি বর্তমান সময়ের চিত্রনায়ক শিপন মিত্র। আপনাকে শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, আপনি নাটক, সিনেমা সব কিছু নিয়ে একটা ব্যস্ত সময় পার করেন, তো সেই জায়গা থেকে এখন আপনার ব্যস্ততা কি? এখন এই মুহূর্তে আমার মনে হয় কারোই কোনো ব্যস্ততা নাই, কারণ দেশের যেই একটা থমথমা পরিস্থিতি, সত্যি কথা মানে কখনো চিন্তা করি এরকম একটা সিচুয়েশন আসবে, হয়তো বা ভালোর দিকেই যাচ্ছে, জানি না আসলে, মানে কোনো কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না, সব কিছু আনপ্রেডিক্টেবল। আর যেহেতু আমি এমন একটা জায়গায় কাজ করি, যতগুলো মাধ্যম বলেছেন সব কিন্তু মাধ্যমের গোড়া একটাই, মিডিয়া। সো আমাদের আসলে এই জায়গাটা কতদিন বাদে আবার একদম মানে কি বলে এটাকে ফ্লো আসবে কাজের, এটা বলা যাচ্ছে না। কারণ কেন বলছি, আমরা কিন্তু করোনার পর অনেকাংশ ভেঙে পড়ছে, এখন আমরা দাঁড়াতে পারিনি ঠিক মতো, দাঁড়াচ্ছিলাম একটু একটু করে। আমাদের কিছু ভালো ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম বা কয়েকটা ভালো ছবি। আপনার কি এমন হয়েছে যে আপনার একদম টোটালি মানে একটা প্রজেক্ট রেডি করা, সেটা এটার কারণে আর হচ্ছে না বা হবে না, বা এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন কিনা? এই সিচুয়েশনে একটা দ্বিধাদ্বন্দ্ব তো মনে হচ্ছে, হবে কি হবে না আমি জানি না। যেমন আমাদের অনেক সুন্দর একটা মুভি, অনেক বড় বাজেটের, আমার বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের ছবি ছিল, ইভেন আমি বলবো যে আমার সবচেয়ে বড় বাজেটের ছবি, সেটা হলো অপারেশন জ্যাকপট। আচ্ছা, যেহেতু এটা মানে গভর্নমেন্ট রিলেটেড ফান্ডিং ছিল, এখন জানি না এটা অ্যাকচুয়াল ফিউচার কি। ওটা আসলে কোন পর্যায়ে ছিল? ওটা আমাদের অলমোস্ট 70% আমাদের কাজ হয়ে গেছিল। ইনফ্যাক্ট আমাদের গত মাসে যখন আমাদের কাজটা শুরু, মানে এই গন্ডগোলটা শুরু হয় 17 তারিখ থেকে, তো মেইন গন্ডগোল শুরু হয় আমাদের কিন্তু 20 তারিখ থেকে আমাদের খুলনাতে লাস্ট লটের কাজ শেষ করার কথা। আমাদের 29 তারিখে লাস্ট লটের কাজ শেষ হবে। ইভেন এই টাইমে আমাদের ফ্রান্সে থাকার কথা ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের জাস্ট র্যাপ আপ এই টাইমে আমাদের, আমি জানি যে আমাদের 10 তারিখের ভিতরে আমার অগাস্টের কাজ শেষ হয়ে যাবে। তারপর আমি নতুন প্রজেক্টে ঢুকবো। এটা ছিল কি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজেক্ট? এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজেক্ট, 23 কোটি টাকা বাজেট, অপারেশন জ্যাকপট। যদিও আমি বলবো, আমি জানি না আসলে এটা ফিউচার কি, যদিও মানে কোনো আমাদের যে গল্পটা একদমই মানে একদম ভিন্ন একটা, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নয়। 8 জন নেভি কমান্ডার অ্যাকচুয়ালি বায়োগ্রাফি বলা যায়, এবং তখনকার একটা যেটা ছিল আর কি, অপারেশন জ্যাকপট যেটাকে বলে, অপারেশন জ্যাকপট হয়েছিল, ওইটার একটা গল্প। এখানে তো আপনারা একই সঙ্গে অনন্ত জলিল উনিও কাজ করেছেন আপনাদের সাথে। অনন্ত ভাই সহ আমরা 8 জন হিরো এখানে। আর সবচেয়ে মজার ব্যাপার, কেমন ছিল আপনাদের কাজের এক্সপেরিয়েন্স? কেমন ছিল? আমি বলবো অসম। কেন বলবো আমি জানি না, বাংলার ইতিহাসে এরকম ন্যাচারালি 8 জন হিরো স্বাভাবিক সম্প্রতি সময় হয়নি। তার মধ্যে আমরা একটু, আমাদের এর মধ্যে 4-5 জন আমরা খুবই ভালো বন্ধু। তার ছাড়াও আমাদের যারা সিনিয়র, যেমন ইমন ভাই, নীরব ভাই ছিলেন, তারাও খুব ফ্রেন্ডলি। আমরা আগের থেকে খুব আড্ডা হয়েছে। আমরা 7 জন খুব কনফিডেন্ট ছিলাম যে আমাদের টাইম ভালো কাটবে। কনফিউজ ছিলাম শুধুমাত্র সত্যি কথা অনন্ত ভাইকে নিয়ে, বাট মানে উনি পুরো আমাদের ভুলটাই, মানে ধারণা একদম পাল্টে দিয়েছে। অনন্ত ভাইয়ের সাথে যখন আমরা ফার্স্ট ডে শুট করি, ওই দিন উনি এতটা সুন্দর করে আমাদের রিসিভ করেছে, অ্যাকসেপ্ট করেছে, এবং এত সুন্দর ফ্রেন্ডলি হয়েছে। ইভেন আমরা যতদিন আউটডোর শুটিং করেছি, আমরা 3 বেলার খাবারটা একসাথে 8 জন বসে খেতাম। ইভেন যখন রমজান ছিল, মানে আমি যেহেতু সনাতনী, কিন্তু আমি কিন্তু, আমার সব ফ্রেন্ডরা জানে, তাদের এই ইউনিটি দেখে আমি নিজে রোজা রাখতাম যে আমি সারাদিন খাবো না, আপনার সাথে ইফতারটা করবো। কারণ অনন্ত ভাই সবার জন্য একটা ইফতারের আয়োজন করতো। আমরা খুব এক্সাইটেড থাকতাম। ইফতার করার পর লম্বা একটা আড্ডা দেওয়ার পর সেরি করে আবার যে যার মতো ঘুমিয়ে আবার ভোরবেলা উঠতে হবে। মানে এটা লাভলি এক্সপিরিয়েন্স। ইভেন ইনফ্যাক্ট আমাদের কিন্তু, আমরা একটা, যেহেতু এখন গ্যাঞ্জামের কারণে আমাদের একটু স্টপ আছে, আমরা কিন্তু প্রতি মাসে একবার করে একটা রিইউনিয়ন করতাম, আমরা ফ্যামিলি গেট টুগেদার করতাম। অন্ত ভাই এটা একটা আমাদের সহ আর কি। হ্যাঁ, ইভেন সবার, মানে যাদের ওয়াইফ আছে, আমি আমার মাকে নিয়ে যেতাম, জন মাকে নিয়ে যেত, সবাই সবার ওয়াইফকে নিয়ে যেত, বাচ্চা নিয়ে যেত, একটা ফ্যামিলি গ্যাদারিং হতো আমাদের। আশা করি এটা আবার ভেরি সুন আমরা আবার গেট টুগেদার করবো। মানে অপারেশন জ্যাকপটের ফিউচার কি আমি জানি না মুভির, বাট আমরা একটা ভালো ফ্যামিলি পেয়েছি, একটা ভালো বন্ডিং পেয়েছি। আচ্ছা, সামনে আপনার রিসেন্টলি কোনো কাজ শুরু হবে কিনা?
আমার তো কাজ শুরু হওয়ার কথা ছিল এখনই। আমার একটা ওয়েব সিরিজ করার কথা ছিল দৈব, শোয়েব সাদিকের। আমাদের মানে অপারেশন জ্যাকপটের জন্য আমি কাউকে শিডিউল দিচ্ছিলাম না। এর পরপরই ব্যাক টু ব্যাক আমি দৈবতে ডেট দেওয়া ছিল। এখানে একটা ফিল্মের কথা চলছে, যে নামটা আমরা এখনো ফিক্স করিনি। একটা ফিল্মের দৈবটা যেহেতু ওয়েব সিরিজ, আমাদের 15-16 দিনের জার্নি। ওয়েব সিরিজ দৈব। ফিল্ম থেকে তো নাটকে যাওয়া নাকি? আমার ফিল্ম থেকে নাটকে যাওয়া। তো সেই জায়গা থেকে আসলে আপনার কাছে কি মনে হয়, দুই ধরনের, ছোট পর্দা একটা বড় পর্দা, সেটার কাজের এক্সপিরিয়েন্স আসলে কেমন? এক্সপিরিয়েন্সটা প্রথম দিকে আমি যখন ফিল্ম থেকে নাটকে আসছি একটু অ্যাডজাস্ট হতে আমার টাইম লেগেছে, বিকজ অফ এখানেও আমি বলবো একটু বৈষম্যের ব্যাপার ছিল। বিকজ অফ আমি যখন ফিল্মে যেত, আমি দেখা যাচ্ছিল প্রতিদিন 2-3টার বেশি সিন করতাম না অনেক। আর আমি একটু বলবো আমি এই দিক দিয়ে লাকি, আমি যতগুলো কাজ করেছি ফিল্মে খুব কম, আমার সংখ্যা খুব কম, বাট প্রত্যেকটা মোটামুটি ভালো বাজেটের কাজ করেছি। আর ভালো বাজেটে হয় কি, টানা হাঁচড়া ব্যাপারটা থাকে না। আমরা দেখা যেত একজন মানে আর্টিস্ট যে 3 থেকে 4টার বেশি সিন কখনোই করতাম না। কখনো এমন হচ্ছে একটা সিনই আমরা 3 দিন ধরে করেছি, আমার এই রেকর্ডও আছে। কিন্তু নাটকে যেহেতু একটা চ্যালেঞ্জ, যে টাইমের ভিতরে করতে হবে, 20 থেকে 21টা সিন 2 দিনের ভিতর শেষ করতে হবে, অনেকগুলো চেঞ্জেস, অনেকগুলো ডে, মানে অনেক প্রেশার হয়ে যায়। আসলে আমি বলবো নাটক যারা করেন, যে অভিনয় শিল্পীগুলা, তাদের হেডস অফ। মানে ওটুক সময়ের ভিতরে একটা ক্যারেক্টার ধরে কাজ করে, স্ক্রিপ্টটাকে মাথায় রেখে। ইভেন আমি যেহেতু, আমার প্রবলেম হয়নি কেন, আমি ফিল্মে কখনো প্রম নেইনি, যেহেতু আমার কলকাতায় একটা আমার গ্রুমিং ছিল। আমার কলকাতায় গ্রুমিং এর কারণে আমি কখনো প্রম করে আমি অ্যাক্টিং করি নাই। ওই জায়গা তারপরে নিজে থেকে মুখস্থ করে আমি গল্পটা আগে শুনি, নিজে ওই একটু চেষ্টা করি ক্যারেক্টারটাকে ধারণ করে, তারপরে কাজটা করি। যেহেতু আমার নাটক ওই জায়গাতে কোনো প্রবলেম হয় নাই। কিন্তু প্রবলেমটা হলো, আমি দেখা গেছে একটা শর্ট দেওয়ার পরেও একটা অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য আমি দেখা গেছে যে এক শিফট চলে যেত ফিল্মে। কিন্তু হুট করে একটা জায়গায় যে এই সিন করার সাথে সাথে বলতেছে সিন নাম্বার 1 থেকে চলে যাচ্ছে 10-এ, 10 নম্বরের ড্রেস পরেন, এইটা সিন রেডি করেন। ওই মানে ওই ব্যাপারটাতে না আমরা ইউজ টু ছিলাম না। আমার অ্যাকচুয়ালি টাইম লেগেছে, 1-2 মাস 3 মাস সেট হতে টাইম লেগেছে। আর এখন সিন্ডিকেটেড দুনিয়া, এমনি সিন্ডিকেট ভেইজ হয়ে গেছে, আমি কোনো সিন্ডিকেটেই নাই। তারপরেও জানি না আমাকে ভালোবেসে। সিন্ডিকেটের কারণে কি আপনাদের কাজ কম হচ্ছে, বিষয়টা এরকম না? ভালো কাজ হচ্ছে না? ভালো কাজ হচ্ছে, আমি বলবো না ভালো কাজ হচ্ছে না। নাটক, ওয়েব সিরিজে তো অবশ্যই ভালো কাজ হচ্ছে। ফিল্মের আমি এখন বলবো আসলে সিন্ডিকেট না, এক ঘরোয়া হয়ে গেছে, এক ঘরনা। সিন্ডিকেট বলবো না আমি ফিল্মে, এক ঘরনার হয়ে গেছে। যে আমরা যেটুকু বলি, অবশ্যই আমি নাটকে একটা সিন্ডিকেটের ব্যাপার চলে আসছে। যেমন আমি বলবো কিছু চ্যানেলই আছে, চ্যানেল ওয়াইজ সিন্ডিকেট। কিছু চ্যানেল বলবে যে এই আর্টিস্ট ছাড়া কাজ করবোই না, কিছু ডিরেক্টর আছে এই জোন ছাড়া কাজ করবো না, এই টিম ছাড়া কাজ করবো না। ওই জায়গার থেকে হয় কি, দেখা যাচ্ছে যে আমাকে একটা ভালো কাজ মানুষ চাইছে। মানে আমার এমন অনেক হয়েছে যে আমার একটা ভালো স্ক্রিপ্ট এসছে, আমি জানি আমি কাজ করব, আমার রেমুনারেশন ডেট অল ফিক্স। পরবর্তীতে দেখা গেছে যে ডিরেক্টর আমারই বন্ধুর মতোই ডিরেক্টর, সে আমার হঠাৎ করে বললো, চ্যানেল থেকে 11th আওয়ারে বললো তাদের একটা লিস্ট আছে, ওই লিস্ট ছাড়া নেওয়া যাবে না। আমি যা বলছি খুব স্ট্রেট বলছি। সো ওইখানে দেখা যাচ্ছে অনেক কাজই আমার হয়নি শেষ পর্যন্ত, শুধুমাত্র এই লিস্টের কারণে। সিনেমার যে কথা বলছিলেন, যে সিনেমায় আসলে এতদিন কাজ করতে গিয়ে আপনার কাছে কি মনে হয়েছে, কখনো বৈষম্যর শিকার হয়েছেন কিনা, বা আপনার যেটা প্রাপ্য ছিল সেটা আসলে করা হয়নি, বা আপনাকে নেওয়ার কথা ছিল সেটা আসলে পরবর্তীতে নেয়নি, বা নিয়েও আপনাকে প্রপার ক্যারেক্টারটা দেওয়া হয়নি, এরকম কি কখনো হয়েছে কিনা? আমার সাথে বলবো এই জিনিসটা মানে নেওয়া হয়নি বা যেটা বলেছে ওটা হয়নি, এটা খুব কম হয়েছে। বিকজ অফ আমাকে সবাই বলে আমার নাক কাটা ঠোঁট কাটা। এফডিসিতে আমার একটা এই বদনামটা আছে, কারণ বিকজ অফ আমি প্রথম দিকে কিছু ধাক্কা খেয়ে এসেছিলাম বলে। অবশ্যই আমার কিছু বাজে, কিছু ভুল কাজের কারণেও আমি আজকে হয়তোবা সেইভাবে ফ্লোতে আমার ফিল্মের কাজগুলো নেই। আমার কিছু ভুল আছে, প্রথমে আমি আমার ভুলটা আমি আমার ঘাড়ে নিলাম। কিন্তু কিছু তো বৈষম্য ছিল, রাজনীতি ছিল। কিরকম সেগুলো দর্শকদের? যেমন আমি বলি যে আমি সত্যি কথা 2 হিরোর কাজ খুব কম করেছি। আমি 2-3টা কাজ করেছি, যেমন চল পালাই, শাহরিয়াজ ভাইয়ের সাথে আমি একটা কাজ করেছি, আমাদের কোনো প্রবলেম হয় নাই, নো ডাউট আমার কোনো প্রবলেম হয় নাই। আমি একটা কাজ করেছি সাইমন ভাইয়ের সাথে, মাতাল, ওইখানে আমার প্রবলেম হয়, কারণ আমি আমার ক্যারেক্টারটা বুঝিয়ে নিয়েছিলাম যে আমার ক্যারেক্টারটা কি। কারণ আমি ওই গল্পতে যাই না যে এক নায়িকা নিয়ে 2জন মারামারি করবে। হ্যাঁ, একদম স্ট্রেইট কথা। যেহেতু আগে ক্যামেরার পিছনে কাজ করেছি, একটু গল্প নিয়ে পড়াশোনা করি, গল্পটা পড়ে বুঝি যে আমার কাজ করতো
তার হিরোইন আলাদা, আমার হিরোইন আলাদা, দুইটা গল্প দুইটা প্যাটার্নে গেছে। হয়তো তার 5টা সিন বেশি ছিল, আমার 5টা সিন কম ছিল, কিন্তু আমার ক্যারেক্টার পড়ে যায়নি। সো এই দুইটার ক্ষেত্রে আরেকটা কাজ করেছি আমি। ওইখানে আমার যেমন একটা প্রবলেম হয়েছে সেটা হলো ঢাকা অ্যাটাক। ঢাকা অ্যাটাকে আমি যেমন দীপঙ্কর দার কাজ করেছি, অফকোর্স ঢাকা অ্যাটাকে আমি ছিলাম, আমি অনেক নিজেকে গ্রেটফুল মনে করি, একটা ভালো একটা ছবি। কিন্তু ওইখানে যেমন আমার সত্যি কথা বলবো টাকা পয়সা নিয়ে কখনো কোনো প্রবলেম হয় নাই, সব কিছু ভেরি স্মুথ ছিল, আমার রেমুনারেশন নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম। কিন্তু দীপন ভাই যখন আমাকে গল্পটা বলে যে তুমি একটা গেস্ট অতিথি শিল্পী হিসাবে স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স করবে মালয়েশিয়াতে, এটা 20 থেকে 26 মিনিটের স্লট থাকবে। সো একটা মানুষের কাজের কথাটা কিন্তু মেইন, আমাকে স্ক্রিনে কতটুকু দেখা যাবে। আমি 13 দিন ওখানে ছিলাম, 13 দিনের ভিতর 7 দিন টানা শুট হয়েছে। মাঝখানে যেহেতু মাহিয়া শুভ ভাইয়ের গানের জন্য আমার 2-3 দিন, বইটা আমাকে বলেই নিয়েছিল 3-4 দিন হয়তো গানের জন্য তোমাকে আমরা রেস্ট দিব, এবং রেস্টটা আমি ঘুরেছি যেহেতু দেশের বাইরে। শুট করেছি টানা 7 থেকে 8 দিন, একদম দিন রাত ভোরে কাজ করা হয়েছে, আমাদের ওভারনাইটও কাজ হয়েছে। কারণ যেই মানে ফ্লোতে কাজ হয়েছে, ওখানে পুরো ইন্ডিয়া মানে চেন্নাইয়ের টিম, মালয়েশিয়ার টিম কাজ করেছে, ওখানকার হিরো হিরোইন আমার সাথে কো আর্টিস্ট ছিলেন। সো আমি যখন স্ক্রিনে দেখতে যাব, ইভেন আমাকে স্ক্রিনে মানে আমি রিলিজ হওয়ার আগে কিন্তু আমার ডাবিংটাও করেনি তারা, অন্য কাউকে দিয়ে করানো হয়েছিল। কেন আপনার ডাবিং? আমাকে অফারটা আমাকে ভাইয়া বলেছিল যে শিপন, ওখানে যেহেতু আমার পুরোটা ইংলিশে ছিল ডায়ালগ, মালয়েশিয়া পার্টে বাংলা ছিলই না, শুধু 2টা ওয়ার্ড ছিল বাংলায়। আমি ওই আমার বাংলাদেশের কি পুলিশ হাই কমিশনের সাথে যখন কথা বলি, 2টা কথাই শুধু বাংলায় ছিল, আর সবগুলো অ্যাকচুয়ালি কনভারসেশন ছিল ইংলিশে। বললো যে ইংলিশ ফ্লোয়িংটা অন্য কাউকে দিয়ে ডাব করলে বেশি ভালো হবে। আমি বললাম বেটারমেন্টের জন্য আপনার সম্মতি নিয়েই করা, আমার সম্মতি, নো ওয়ে। কিন্তু বেসিক্যালি আমি স্ক্রিনে যে যখন আমি মুভিটা দেখলাম 26 মিনিট না হোক 20 মিনিট, হয়তো বা সবসময় অনেক সময় 20 মিনিটটা এডিটিংয়ে 15-14 মিনিট হয়ে যায়, কিন্তু আমি যা যা কাজ করেছি ওগুলো তো পড়বে। কিন্তু দেখা গেছে আমি একটা চেসিং করেছিলাম, 38 তলা একটা হাইরাইজ বিল্ডিং, একটা চেসিং ছিল আমাদের ফাইটিং এর, ওইটা নেই, মানে অনেকগুলো সিনই ছিল না আমার। আপনার ক্যারেক্টার কমিয়ে দেওয়া বা ফেলে দেওয়া, এটা কি শুধু ডিরেক্টরের জন্য, নাকি অনেক সময় দেখা গেছে একজন হিরো অনেক সময় স্ক্রিপ্টের ঘুরিয়ে ফেলার জন্য ভূমিকা রাখেন? এইটা আমি কাউকে মানে ডিরেক্ট বদনাম করতে পারবো না, কেন আমি বলবো ডিরেক্টরকে, বিকজ অফ ডিরেক্টর আমার সাথে কথা বলেছে, ডিরেক্টর আমাকে প্রমিস করেছে, আমি তার কথার উপরে পরবর্তী সময় তাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার ক্যারেক্টারটা এত কম, আমি প্রয়োজন মনে করি না। ইভেন আমি জানি সেও আমাকে নিয়ে আর কখনো কাজ করবে না, আর আমিও তার সাথে কখনো কাজ করবো না। আচ্ছা, মানে আপনি জানেন যে আপনাকে নিয়ে সে আর কাজ করবে না, বিকজ অফ তার সেই মুখটাই নেই কাজ করার। আচ্ছা, এর পরবর্তী সময় যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে টাকা পয়সার ব্যাপার, তো সেই জায়গা থেকে আপনি কি সব ডিরেক্টরের কাছ থেকে ফুলফিল টাকা পেয়েছেন, সব প্রোডাকশন থেকে পেয়েছেন কিনা? সত্যি বলতে এটা আমি এর আগে একটা ইন্টারভিউতে বলেছি, আজকে ভালো হচ্ছে আপনি এই কোশ্চেনটা করেছেন। আমি আসলে বেশিরভাগ জায়গা থেকেই টাকা পাইনি, এখনো টাকা পাই অনেকের কাছে, যাদের কাছে পেয়েছি খুবই ভালোভাবে পেয়েছি, খুব সম্মান নিশ্চয়ই পেয়েছি, আর যাদের কাছে পাইনি এখনো ঝুলছে। আমি আসলে অনেকের কাছে টাকা পাই, কিন্তু এটা কি আপনি তুলতে পারবেন কিনা, আপনার কাছে কি মনে হয়? তুলতে পারবো কিনা আমি মনে করবো যে আমার পুরো ফিল্ম ক্যারিয়ারটার মধ্যে আমার একটা ব্যাড লাক জড়িত। বেশিরভাগ ছবির টাকাও আমি এখনো পাই, কিন্তু আমি ডাবিং সব শেষ করে দিয়েছি। কি বলেন, যারা আপনার প্রোডাকশন হাউস থেকে টাকার কথা বলে কি বলে, টাকাটা দিচ্ছে না কেন? আমি কি স্পেসিফিকলি বলবো? হ্যাঁ, শিওর। স্পেসিফিকলি আমি যদি একদম 2015 পর থেকে আসি, আমি ইদ্রিস হায়দার ভাইয়ের একটা কাজ করলাম নীল ফড়িং এ। উনি বললো ওনার বাজেট ভেরি টাইট, আমার গল্পটা খুব ভালো লাগলো। তখন আমি বললাম যে আমি রেমুনারেশন কম নিতে পারি, অসুবিধা নেই, কিন্তু আপনাকে যে রেমুনারেশনটা আপনি প্রমিস করবেন আমার এই টাকাটা দিবেন। আর আমি কিন্তু কিছু জিনিস, যেহেতু আমার মনে হচ্ছে যেহেতু আমি ক্যামেরার পিছনেরও মানুষ, আমি বলছি যে আমি আপনাকে ডিরেকশন যখন আপনি দিবেন তখন আমি একটা স্টুডেন্টের মতোই অ্যাক্টিং করে যাবো, কিন্তু আপনি কিছু জিনিস উনি চেঞ্জও করেছে। হয়তো আমি বলছি একটা ভালো ডিওপি নেন, একটা ভালো আর্ট ডিরেক্টর নেন, উনি নিয়েছেন, নেয় নাই যে তা না, নিয়েছে। কিন্তু কথার কথা উনি পরবর্তী যখন শুটিং করতে গেছি, ধরেন ফর এক্সাম্পল উনি আমাকে বলছে ফার্স্ট শট সিলেটের একটা পুরো স্টেশন ভাড়া করা, কথার কথা এক্সাম্পল আমি একটা হিরো বাইকের মধ্যে শুয়ে আছে, এইভাবেই সে বলেছিল। ড্রোন ক্যামেরা থেকে আসার পর ট্রেন পাসিং হচ্ছে, আমি সরি একটু বড় করে বলছি, ড্রোন পাসিং এর পর একটা মেয়ের ব্যাক টুতে দেখা যাচ্ছে একটা ছেলে শুয়ে আছে, এটা ছিল আমার স্টার্টিং শট, কথার কথা। সেই শট সিলেট তো দূরে থাকে, কমলাপুরও না, সেই শট দেখা গেছে ইদ্রিস হায়দারের বাড়িতে বেডরুমে আমার সিন হচ্ছে। কিন্তু দিন শেষে
কাজটাও আসলো না। ইভেন আমি পরবর্তীতে জানতে পারলাম, আমি শর্টকাটেই বলছি, আমাদের যে প্রডিউসার ছিলেন উনি একটু বাইরের প্রবাসী, উনি টাকা সব দিয়ে দিয়েছিলেন। ইভেন আমরা যে বাজেটটা জানতাম তার ডাবল টাকা সে পেয়েছে, কিন্তু আমাদের রেমুনারেশনটা সে দেয়নি। মানে 50% পেয়েছি। চাইতে গেলে কি বলতেন উনি? বলে উনি লসে আছে, প্রডিউসার টাকা দেয় না। কিন্তু আমি অন্য সূত্রে প্রডিউসার সাথে ডিরেক্ট কথা হচ্ছে, বলে আমাদের সব টাকা ক্লিয়ার। তারপরই আরেকটা ইমপ্রেস থেকে আরেকটা আমার অফার আসলো পপি আপুর সাথে। আমার একটা যেহেতু সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করার একটা ইচ্ছা আছে, যেহেতু আমরা ছোটবেলা থেকে পপি আপু, পূর্ণিমা আপু এদের দেখে আসছি, এবং পপি আপুর সাথে কাজ করবার খুব এক্সাইটেডমেন্ট নিয়ে আমি মানে রেমুনারেশন টাইম বললাম আপনারা যা দিবেন আমাকে জাস্ট বলেন, ওইটাই আমি নিব, জাস্ট আমি শুনি আমার পারিশ্রমিকটা। শুনলাম, তারাই বললো তারাই দিবে। পরবর্তীতে কাজ করে আমি দেখি যে অ্যাকচুয়ালি কোনোভাবে আমি রেমুনারেশন পাচ্ছি না। আমার শুটিং শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট শুটিং শেষ হওয়ার পর অনেকবার টাকা চেলাম, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। তারপরে যখন আমি ইমপ্রেসের মানে যারা মানে দায়িত্বে আছে তাদের আমি একটু কমপ্লেনের মতো করতে গেলাম, কিন্তু গিয়ে তখন শুনি যে অ্যাকচুয়ালি ইমপ্রেসের কোনো প্রজেক্টই না আসলে। আচ্ছা, ইমপ্রেসের কথা বলা হয়েছে, ইমপ্রেসের কথা বলে ব্যানারটা দেখিয়েছি ইমপ্রেসের বলে যে আমাদের এটা হয়তোবা রেডি করে আনলে আমরা কিনতে পারি। আচ্ছা, দিস নট আওয়ার, মানে এখন পর্যন্ত এটা ইমপ্রেসের না, এটা কিনতে পারে ব্যাপার, তার মানে ইমপ্রেসের না। সো আমি ইমপ্রেসকে তো আসলে, যেহেতু আমি ইমপ্রেস আমাকে সেভাবে আমি জাস্ট ডিরেক্টর কথা বলে চলে আসছিলাম। ওইখানে আমি যেমন অনেকগুলো টাকা পাবো। আচ্ছা, তারপরে আমি 2017-তে একটা কাজ করলাম, অনন্য মামুনের বন্ধন। আমাদের বললো সবার একটু স্যাক্রিফাইস করতে হবে। আমরা সব আর্টিস্টরা একসাথে বসে, যা রেমুনারেশন নেই তখন রানিং, তার 50% করে দিলাম সবাই। আমরা শুটিং করতে গেলাম নেপালে শুটিং করতে, যে 19 দিনের শুটিং, 7 দিন 8 দিন পর শুটিং বন্ধ হয়ে গেল। তাদের ব্যক্তিগত প্রবলেম, তাদের লেনদেন, তাদের বলতে প্রোডিউসার ডিরেক্টরদের, নেপাল টিমের সাথে আমাদের প্রোডিউসার ডিরেক্টর টিমের সাথে ওদের লেনদেনের প্রবলেম ছিল, যার কারণে আমাদের শুটিং অফ করে দিল, ইভেন আমাদের মুভ করতে দিবে না। ওয়ান কাইন্ড অফ এটা একটা, মানে বিষয় হচ্ছে যে আপনারা তাদের টাকা পরিশোধ করতে পারেননি। এটা অ্যাকচুয়ালি টাকা পরিশোধ করতে হয়তো এরকম একটা ব্যাপার ছিল, লেনদেন প্রবলেম ছিল, ডেইলি বেসিস যদি, মানে সোজা কথা ওদের যেভাবে পেমেন্ট করা উচিত ছিল পেমেন্টটা করেনি। নেপালে তখন কি করলো, আমরা ওখানে পুরো আর্টিস্টরা, আমাদের কোনো অসম্মান হয় নাই যেটা বলবো, কিন্তু আমরা একটা কাজ ছাড়া দেখা যাচ্ছে আমরা একটা হোটেলে খাচ্ছি দাচ্ছি ঘুরছি, কিন্তু একটা এরিয়ার বাইরেও যেতে দিচ্ছে না, বিকজ অফ আমরা যদি চলে যাই, মানে ওই ব্যাপারগুলো কিন্তু আমরা কখনো নিতে পারি না একজন আর্টিস্ট। আমরা হলো ভাই সত্যি কথা শান্তিপ্রিয় মানুষ, আমরা যাব, কাজ করবো, হাসবো, খেলবো, চলে আসবো, পারিশ্রমিক নিয়ে চলে আসবো। ওইখান থেকে তারপরে আমরা এনিহাও, আমি আমার দুটা ফ্রেন্ডকে নিয়ে আমরা চলে আসছি বাংলাদেশে। তাদেরকে যে বাকি অংশগুলো আমরা শেষ করলাম। শেষ করার পর টাকা চাইছি, কোনো খবর নেই মামুন ভাইয়ের। তারপরে আমাদের একদম রিকোয়েস্ট করবো হার্ডলি যে আপনারা জাস্ট ডাবিংটা করে দেন, ডাবিংটা করে দেওয়ার সাথে সাথে আপনাদের পেমেন্ট আমরা ক্লিয়ার করে দেবো। আমরা মানে একটা ভালো কাজ আসুক বললে আমরা ডাবিংটাও সবাই করে দিলাম। আমি বাকিদেরটা যাইনি, বাট ডাবিং শেষ, সেন্সরটা হয়ে আছে। রিলিজটা কেন দেয় নাই তাও যায় না, কিন্তু রিলিজ হোক না হোক এটা আমার অ্যাকচুয়ালি, রিলিজ হলে আমার ক্যারিয়ারের জন্য একটা প্লাস হবে, কিন্তু আমি তো শ্রম দিয়েছি, পারিশ্রমিকটা আমি পাই নাই। সো আমি জানি না টাকা পাবো কিনা, যেহেতু বলছি সবার কথা, মামুন ভাইয়ের কথাও বলছি, মামুন ভাইয়ের কাছে আমি বেশ কিছু টাকা পাবো, এবং এটা আমার মানে কন্ট্রাক্ট পেপারও আছে। আপনি আরো পাবেন অন্যান্য ডিরেক্টর, আমি আরো অনেকের কাছে টাকা পাবো। আমি যেমন মানে মামুন ভাইটার পর একজনের নাম বলবো, তারপরে আমি অন্যদের নাম বলবো না। যাদের নাম বলবো না তারাও যদি মনে করে যে আমার যেহেতু আমি শ্রম দিয়েছি, আমার পারিশ্রমিকটা তারা দেয়, তাহলে এটা মনে হয় তারাও একটু বেনিফিটেড হবে অন্য মানে পরকালে, আর আমি এই কালে একটু বেনিফিটেড হবো আর কি। দ্যাটস ইট, আর কিছুই না। আচ্ছা, হ্যাঁ বলেন। তারপর হলো এইটা হলো মামুন ভাইয়ের সাথে স্টোরি। তারপর বসন্ত বিকেল, রফিক শিকদারের, এটা তো রিলিজও হয়ে গেছে। বসন্ত বিকেলে যেমন আমি 50% 60% মতো টাকা প্রথমে খুব ভালো ফ্লোতে পেয়েছি। তারপর ডিরেক্টর প্রডিউসারের সাথে কি প্রবলেম হলো এটা তো আমার দেখার বিষয় না, আমার আর্টিস্ট। প্রডিউসারকে ফোন দিলে বলে ডিরেক্টরের কাছে যাও, ডিরেক্টরের ফোন দিলে বলে প্রডিউসারের কাছে যাও, এই সেই। পরে রফিক শিকদার নিজে আমার থেকে এই দায়িত্ব নিল যে ভাই আপনি কাজটা করেন, টাকার দায়ভার আমি নিচ্ছি, আমি রিমন থেকে যেইভাবে হোক তোমাকে আমি টাকা উঠায় দিব, ঠিক আছে। তারপর রিমন ভাইয়ের সাথে আমার একটা
পর্যায়ে একটু আমার ফেসবুকের কনভারসেশনগুলো এখনো আছে, আমি ডাইরেক্ট একদম না পারতে না রফিক ইকদার আমাকে কোনো রিপ্লাই করছে, আমি ডাবিং করে দিচ্ছি, যেহেতু রিলিজ হয়ে গেছে, এভরিথিং ইজ ওকে, এই ছবি রিলিজ হওয়ার পর আমি সবাইকে ফোন দিচ্ছি, কেউ ফোন ধরে না, কিন্তু অনলাইনে সবাই থাকে। শিকদার ভাই ফোন ধরলে বলে ভাই পরিচয় যদি টাকা না দেয় আমি কিভাবে দিব, কিন্তু শিকদার ভাই দেওয়ার ইচ্ছা ছিল, এটা বলবো না ইচ্ছা ছিল না, আমাকে দেখাইছো যে সে আমার টাকা ছাড়াও 19 লাখ টাকার মতো মনে পরিচয়ের কাছে পায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শিকদার ভাইয়ের আসলে দোষটাও দিচ্ছি না, কিন্তু উনি হয়তো টাকাটা পেলে আমাকে দিত, কিন্তু আবার চাইলে উনি, আমি যে এতটা খেটেছি, উনি চাইলে অনেকভাবে টাকা পেয়েছে, কারণ রাইস টাইস বিক্রি করেছিল, দিতে পারতো মানে যদি চাইতো পারতো, হ্যাঁ, দেয় নাই। রিমন ভাই আমি একটা টেক্সট করে দিছিলাম যে ভাই আমি তো খাটছি, আপনি যদি মনে করেন আপনি একটা ভদ্রলোক, আপনি অনেক পয়সার মালিক, আপনার অনেক এমপ্লয়ি, আমি এভাবে লিখেছিলাম, আমার এখন আছে, আপনি আমার ছোট ভাই হিসাবে যদি মনে করেন আমার পারিশ্রমিকটা, আমার তো ঘাম শুকায় অলরেডি, মানে হয়ে গেছে, আপনি আমার পারিশ্রমিকটা ঘাম শুকানোর আগে দিতে হয়, বাট আমার ঘাম অনেক আগে শুকায় গেছে, আপনি আমার পারিশ্রমিকটা পারলে দিয়ে দিন, খুব অল্প টাকা আপনার জন্য, আমার কাছে অনেক বড়, ঠিক আছে। তখন আমাকে থ্রেট দিয়েছিল, আমি তোমার দেখে নিব। ও আচ্ছা আচ্ছা। আর এছাড়া আমি আর অন্যদের নাম বলতে চাই না, এরকম আরো 5-7 জন আছেন যাদের কাছে আমি আসলে এখনো টাকা পাই। যাদের নাম বললেন, আসলে কি আপনি কি এখন এই টাকা তোলার জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, বা কি করবেন? পদক্ষেপ তো আমি যে 20 একবার নিয়েছিলাম, আর এইবার আমি মনে করি যে আসলে এটা তো পারিশ্রমিক চাচ্ছি, আমি তো কারো ধারও চাচ্ছি না, ভিক্ষাও চাচ্ছি না। সো আমি আমার পারিশ্রমিকটা পেলে আমার জন্য উপকার হবে। এখন দেশের একটা ক্লান্তি সময়ে সবারই এখন কিন্তু একটা, যেহেতু আমরা এদিক ওদিক করে টাকা কামাই নেই, আমরা সবসময় অনেস্ট টাকা দিয়েই চলি, সো আমরা ওই পারিশ্রমিকটা পেলে অনেক বেশি ভালো থাকবো, খুশি থাকবো। সো আমি চেষ্টা করব খুব রিসেন্ট, যদি আমাদের যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের শিল্পী সমিতিতে বসছে না আপাতত, যদি সে বসে, আমি আসলে অফিসিয়ালি ডিক্লেয়ার করলাম আমি তাদের কাছে আবার যাব। না, এটা তো আপনি আপনার নিজের সংগঠনের কথা বলতেন, যেহেতু আপনি আজ শিল্পী, আর যাদের কাছে টাকা পাবেন তারা তো আপনার সংগঠনের কেউ না, তারা তো হচ্ছে পরিচালক সমিতির, তাই তো? তো পরিচালক সমিতিতে কোনো কমপ্লেন দিবেন কিনা? আমি অনন্য মামুন কি পরিচালক সমিতির মেম্বার কিনা আমি শিওর না, কারণ তার সদস্যপদ অনেকবারই চলে গিয়েছে, এখন উনি রানিং মেম্বার কিনা আমি জানি না, তার মাসেল পাওয়ার আছে মনে হয় হয়তো বা। আচ্ছা, না তো কিভাবে এত মানুষের না, কিন্তু আপনার এই জায়গাটা আপনি কমপ্লেন করবেন আপনার ইচ্ছা। আমি আমার জায়গা থেকে কমপ্লেন না, আমি আমার অ্যাকচুয়ালি প্রাপ্য যেটা পাবো, এটার জন্য আমি আমার সিনিয়রদের কাছে, যেটা হচ্ছে এখন যেটা চলতেছে যে মানুষ বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছেন, ছাত্ররা সোচ্চার হয়েছেন, বা বিভিন্ন সেক্টর দেখতেছি এটা নিয়ে সোচ্চার হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনি এজ এ শিল্পী হিসেবে আপনি এই বৈষম্য নিয়ে কি আসলে ভয়েস আরো রাইজ করবেন কিনা, বা আরো যারা এইরকম বৈষম্যের শিকার হয়েছেন বা বিভিন্ন আনফেয়ার হয়েছে, তাদের সাথে আনফেয়ার করা হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়নি, তাদেরকে আপনি এটার সাথে এনগেজ করবেন কিনা, বা এরকম কোনো চিন্তা ভাবনা? আমি ভাইয়া সত্যি কথা, এটা তো এই জাস্ট 10-15 দিন ধরে আপনার এই বৈষম্য নিয়ে কথা বলতে হচ্ছে। আমি তো কোনো ভয় করি না, কেন? কারণ আমি ভয়ের কিছু করি না, আমি না চুরি করি না ডাকাতি করি, কাজটাও আমার অনেস্টের জায়গা থেকে করি, ভালোবেসে করি, আমার ভয়ের কিছু নাই, ঠিক আছে। এখন আমি কিন্তু অনেকবার, আমি যতবার আমাদের এই ট্রাম চেঞ্জ, মানে প্রত্যেকটা শিল্পী সমিতির চেঞ্জ হচ্ছে, আমি যেহেতু চাইলেও ডিরেক্ট আমি পরিচালক সমিতিতে যেতে পারি না, যেতে পারি আমি সন্তান হিসাবে যেতেই পারি। আপনি মানে প্রোটোকলে যেতে চাচ্ছেন? আমি সবসময় বলছিলাম যে আমরা যেই ভুক্তভোগী, আমাদের যেমন কথার কথা, হেডস অফ এই জেনারেশনকে, এই যে জেনজি যাকে বলে, ওরা কিন্তু আমাদের শিখিয়ে দিছে যে ভাই তোরা কিছু করস নাই, আমরা করে দেখাইলাম, আমাদের বুকের পাটা আছে, সেটা জানি না ভালোর দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে, এখনো পর্যন্ত করেছে, সাহসটা দেখিয়েছে, এটার জন্য আমি তাদের স্যালুট করি। আমরা কিন্তু আসলে, আমি বলবো আমার জেনারেশন তাদের জন্য কিছু করি নাই বলে আজকে ওরা করছে নেক্সট জেনারেশনের জন্য, ওরা কতটুকু পাবে যায় না, কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু এটার বেনিফিটেড হবে, ঠিক আছে। কারণ আমরা যদি এখন যারা আছি, এখনো বলবো যে আমরা এখনো ছোট, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্যারিয়ার আমরা অনেক ছোট, যদি নতুন বলি 2-4 জন এসছে আমার পরে, সো আমরা সবই মোটামুটি উই আর কলিগ, সো আমরা সবাই মিলে যদি একটা মানে একটা রুলস করে দিতে পারি যে একটা আর্টিস্ট 1 টাকায় কাজ করুক, 10 টাকায় কাজ করুক, পারিশ্রমিকটা যদি একটা রুলসের ভিতরে থাকে, একটা অফিসিয়াল একটা সিস্টেমেটিক থাকে যে আমি এখানে পাবো না এখানে ধরবো, এখানে না হলে এই রুলস থাকবে, শিল্পী সমিতি যাবো, শিল্পী সমিতি না হলে আইনের, মানে অ্যাটলিস্ট সে যদি তার পারিশ্রমিকটা পায়, এই জায়গাগুলো চেঞ্জ হওয়া দরকার, উচিত। আচ্ছা, আপনার দেশাদা লিডার থেকে মানুষ শিপন মিত্রকে আসলে চিনে, আমি যেটা মনে করি বা আমি জানি যতটুকু, তো দেশাদা লিডারের পরে আসলে শিপনের
মানে বলার মতো ফিল্ম বা কাজ কি হয়েছে? দেশাদা লিডারের পর আসলে আমি কাজ করেছি অনেক। রিলিজ হয়েছে আমার প্রায় 9টার মতো ছবি, আরো পাইপলাইন 6-7টা ছবি আছে। দেশাদা লিডার হলো আমার একটা ইউনিক ছবি, ইভেন এখনো 8টা মেবি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। 6টা পাওয়ার কথা ছিল, ওইটাও যেমন এক রাতে চেঞ্জ হয়ে 4টা পেয়েছে। ওইখানে কিন্তু নবাগত হিসাবে আমার একটা নমিনেশন হওয়ার কথা ছিল, আমি নামটা হিস্ট্রি যদি ঘাটেন পাবেন, কিন্তু ওইটা পায় হলো এক কাপ চা ফেরদৌস ভাই, যেই ছবি 3 দিনও চলে নাই। সরি, আমি আজকে নামগুলো বলছি। মানে আপনাকে দেওয়া হয়নি, সেটা আপনাকে মানে আনফেয়ার করা হয়েছে। আনফেয়ার করা হয়েছে, ঠিক আছে, আমি ওইটা নিয়ে আমার কোনো না, আমি প্রথমে এসেই এত বড় চাচ্ছিলামও না, আমার কোনো সবকিছু আক্ষেপ হয়েছে বিষয়টা নিয়ে। আমার কথা যে আমি যদি প্রাপ্য হয়ে থাকি দেওয়া উচিত ছিল, এই আর কি। যে ওই বললাম না, পুরা ইন্ডাস্ট্রিয়াল লিয়াজু ভিত্তিক ইন্ডাস্ট্রি হয়ে আগের থেকেই চলছে, এখনো চলছে, হয়তো বা সামনেও চলবে, আসলে চেঞ্জ হবে না। কিন্তু দেশাদা লিডারের পর আমার ইউটার্নটা খুব ভালো মুভি ছিল, ভালো বাজেটের মুভি ছিল, ভালো গল্পের মুভি ছিল। ইভেন আমার মনে হয় তখন যদি প্রমোশনটা ভালো মতো হতো, হলগুলো ভালো মতো দিত, ওইটাও আমার ব্যাড লাক। আফটার দেন আমার হলো বসন্ত বিকেল। আমি এখনো আক্ষেপ, আমি টাকা পাইনি, বাট বসন্ত বিকেল আমার জন্য একটা ইউনিক ছবি। আমি এখনো কাউকে মানে বড় গলায় বলতে পারবো এই ছবিটা দেখো আমার। না, শিপন মিত্র তো ক্যারিয়ার প্রায় 10 বছর, প্রায় 10 বছরের ক্যারিয়ার। তো সেই জায়গা থেকে আর কত বছর গেলে শিপন মিত্রকে আমরা বলতে পারবো যে না, আমাদের শাকিব খানের পরে একজন হিরো আসছে শিপন মিত্র? এই জায়গাটা আসলে এইটা আসলে ভাই মানে বা হচ্ছে না কেন বলে মনে করে? এইটা এক হচ্ছে না, আমার হয়তো কিছু দোষ আছে। লাক তো একটা বড় ব্যাপার, আমি বলবো স্পেশালি ফিল্মে লাক একটা ফ্যাক্ট। অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন এখনো, বা ঝরে পড়ে গেছে, এসেও চলে গেছে, আমাদের চেয়ে অনেক ভালো ক্যাপাবিলিটি আছে হয়তো বা সাকিব ভাইও কিন্তু আজকে সাকিব খান মানে একদিনে হয়নি, একদিনে হয় অনেক কাট করে, ওনার 25 বছর কিছুদিন আগে সেলিব্রেশন করেছে। এবং আমি বলবো আমরা সাকিব খানকেও যেদিন থেকে চিনি, এখনকার যারা জেনারেশন এরা কিন্তু 3 থেকে 4 বছর চেনে। এই জাস্ট আপনি শিকারি টিকারিও তখনও চিনত না সাকিব খান। এই জাস্ট প্রিয়তমা বা 1-2টা ফিল্ম দিয়ে আমাদের হয়তো বা যে নিউ জেনারেশন বা ভালো কিছু মানে নিউ জেনারেশনকে টাচ করছে এই রিসেন্টলি কিছু সিনেমা। সো এখান থেকে আমাদের শিখার আছে। আমার জার্নি মাত্র 10 বছরের। আমি শুনেছি যে সাকিব খানকে নাকি 13-14 বছর যখন তার ক্যারিয়ার, তখন তাকে কেউ পাত্তাও দিত না এফডিসি বানানোর জন্য। আমি যেটা এটা যদি শিক্ষা হয়ে থাকে, বাট হ্যাঁ আগেরকার ফ্লো, ইন্ডাস্ট্রির ফ্লো আর এখনকার ফ্লো একদম না। এখানে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে সাকিব খানরা যখন কাজ করেছেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে গেছে। সেটা ভালো কাজ যে সব হয়েছে তা না, মন্দ কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, কাজ করে গেছেন। কিন্তু এখনকার সময় যারা হিরো আছেন, কেউ তার জায়গাটা ধরে রাখতে পারছে না। দেখা গেছে আপনিও কিন্তু আপনার ফিল্ম ক্যারিয়ারে ভালো একটা ফিল্ম দিয়েছেন, তার পরবর্তী সময় কিন্তু আর ওইরকম হয়ে ওঠে নাই। এখানে আমি বলবো কি, মানুষ না মানে বাঙালিরা, আমরা বাংলাদেশিরা মানে একদম গরম তেলে, এটা কি একটা ওয়ার্ড আছে না, মানে কি একটা ওয়ার্ড আছে, অল্প তেলে মানে মচমচা ভাজা খেতে চায়, এরকম মনে একটা ওয়ার্ড আছে, আমার মনে কথাটা হয়নি। বিকজ অফ এখানে না কেউ রিস্কে যেতে চায় না। আমাকে দিয়ে না হোক, আমার মতো যারাই আছে রিস্ক নেক না। আমাদের যখনই বড় একটা বাজেট চিন্তা করবে, বড় একটা গল্প চিন্তা করবে, তখন সাকিব ভাই চলে যাচ্ছে, ঠিক আছে। একদম যখন দেখবে যে আর পাচ্ছে না, কিন্তু ছবিটা করতে হবে, তখন আমরা অপশন আসছি। অপশন রাখলে তো হবে না। ফিল্মে আসার পিছনে গল্প কিছু, প্রথম ফিল্মের অফার আসে, সেটা হলো ওয়াজেদ আলী সুমনের একটা কাজ আসে, ওইটা আমি ইগনোর করেছিলাম, করি নাই। তারপরে আমাকে একদিন ফোন দিল সৈকত নাসের। তখন আমি সৈকত নাসেরকে চিনি না। সৈকত নাসের আমার ফোন করে বললো, ভাই আপনার সাথে একটু বসতে চাচ্ছিলাম একটা ফিল্ম নিয়ে, আমরা একটু গল্প নিয়ে বসবো। আমি আবার তখন সত্যি কথা ভাবছিলাম যে হয়তো বা উনি মালয়েশিয়ার থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর কোর্স করে আসছে, ওনার মনে একটা প্রোডাকশন হাউস রিলেটেড হেল্প লাগে। আমি হিরো হিসাবে তো চিন্তাই করি না। তারপরে আপনার সৈকত নাসের ভাই সাথে আমরা বাবু ভাইয়ের স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ বাবু ভাইয়ের বাসায় আমি ফার্স্ট টাইম বলছি। বাবু ভাইয়ের ফার্স্ট টাইম চিনি, আমি আগে চিনতাম না, কারণ ফিল্মটা আমি আসলে একটু বাংলাদেশের ফিল্মটা কমই দেখতাম, সত্যি কথা। তারপরে
গল্প শুনলাম, গল্প শোনার পর আমার মাথায় কিন্তু ওইটাই যে আমি কোনো প্রোডাকশন রিলেটেড হেল্প করবো। শোনার পর সৈকত ভাই বাবু ভাই পুরো গল্পটা বললো বাবু ভাইয়ের বাসায়। তারপরে আমি বলতেছিলাম যে এরকম গল্প কেন আমাদের ভাগ্যে আসে না, এরকম তো আমরা এই কাজ করতে পারতাম, মানে একটু চেঞ্জেস। ভাই দেশা তো আপনি, দেশা তো আপনি। আমি তখন আসলেই একটু অপ্রস্তুত ছিলাম। বলে ভাই আমি তো দেশা আপনারে সিলেক্ট করে রাখছি, আপনি দেশা ক্যারি করেন। আমি ভাই আমি কেমনে পারবো, তাই অ্যাক্টিং করি না, একটা মিউজিক ভিডিও করছি তাও লিপ টিপ নাই এই সে। তখন বলে যে আমরা টাইম দিব আপনাকে, আমরা আপনাকে গুছাই নিব। তখন আমি জানতাম না আসলে জ্যাজ মাল্টি মিডিয়া কি বা এটা জ্যাজ মাল্টিমিডিয়া এগুলো কিছুই জানতাম না। তারপরে আমাকে সৈকত ভাইয়ের সাথে বেশ কয়েকদিন আমরা বসলাম গল্প টল্প, তখন আমি জানি না কোন ব্যানারের কাজ হবে, ঠিক আছে। তারপর সৈকত ভাই বলে চলেন আমরা আপনাকে প্রডিউসারের সাথে করি। তখন আমি আব্দুল আজিজকে, জ্যাজ মাল্টিমিডিয়াকে, মাহিকে বা আমার হিরোইন মাহি যে তাও জানতাম না আমি। তারপরে আমাকে একদিন ডাকলো জ্যাজ মাল্টিমিডিয়ার অফিসে, যেয়ে দেখি জ্যাজ মাল্টিমিডিয়া। তখন নাম তো শুনেছি, ভালোবাসার রঙের একটা বিলবোর্ড সবাই দেখেছে, মানে ওই জায়গাতে মুভি দেখিনি কিন্তু জানি যে তারা ভালো কাজ করছে। তারপরে যে দেখলাম যে জ্যাজ মাল্টিমিডিয়া, মানে আমি শর্ট করে দিচ্ছি, জ্যাজ মাল্টিমিডিয়ার মতো ব্যানার, তখনকার টপ হিরোইন মাহিয়া মাহি, আর আমার ছোটবেলার থেকে পছন্দের একজন আর্টিস্ট তারেক এনাম স্যার। আচ্ছা, এবং তারেক এনাম স্যারের সাথে দেখে মানে আমার সবকিছু মিলে মনে হচ্ছে যে সামথিং উইল বি গুড। তারপরে 2টা কাজ করেছি, ইউটার্ন আর বিগ ব্রাদার। বাট ইউটার্নটা আমার মনের মতো ছিল, বাট বিগ ব্রাদারটা অ্যাকচুয়ালি জোর করেই করতে হচ্ছে, আসলে করেছিলাম। তারপর আমার মনে হচ্ছে যে আমার যেভাবে ফ্লো হওয়া দরকার ছিল, বা ওখানে আমার যেমন নিয়তিটা আমার করার কথা ছিল, পুলিশগিরি একটা ছবি হওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার সাথে, সব নিউজ ঘোষণা হয়েছিল। তারপর তানজিন তিশার সাথে নিয়তি করার কথা ছিল, এগুলো হয়নি কেন? নিয়তি তো পরে করলো, যে পরে জলিকে করলো শুভ ভাই, আর এগুলোর কিন্তু সবকিছু নিউজও আমার সাথে হয়েছে। আপনাকে নেওয়া হয়নি কেন? আমাকে নেওয়া হয়নি বলতে বেসিক্যালি আমাকে আজিজ ভাই হঠাৎ 3 বছর পরে বললো 10 years এর কন্ট্রাক্ট করতে। তখন আমি মনে করলাম আমার একটা ফিল্মের ক্যারিয়ারে যদি মানুষের মানে লং রান, আমাদের ইন্ডাস্ট্রি না, আমাদের ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি এখনো বলিউড হয় নাই, এখনো শাহরুখ খান বা সালমান খানের ইন্ডাস্ট্রি না। যেমন আমাদের এখানে একজন সাকিব খান আছে, তাও রিসেন্ট। আমাদের কিন্তু এরকম সাকিব খানের অল্টারনেটিভ এখনো তৈরি হয় নাই। এরপরে কি হলো যে আপনি 10 বছরের কন্ট্রাক্ট কথা বললো, তখন আপনি রাজি হন? তখন আমি বললাম ভাই আমি 5 years, অলরেডি 3 years গন, 5 years 8 years ইটস ওকে। তারপর 5 বছর পর যদি দেখি আমার ক্যারিয়ারটা স্মুথ অ্যান্ড ক্লিয়ার, দেন আমি আবার রান করব। তখন ভাই একদম যেহেতু একরোখা বলো, তুমি যদি 10 years হয় তাহলে তুমি করো, আর না হলে স্টপ। আর আমি একটু আছি, যেহেতু পুরান ঢাকার ছেলে, একটু আমারও একটু ইথিক্স নিয়ে চলে, আমি বললাম নো, 5 years মিনস 5 years। তখন আমরা প্রায় এটা 3 মাসের মতো ঝুলেছিল ব্যাপারটা। ভাইয়া বললো যে তোমার জন্য ওপেন অপশন, তুমি যেদিন সাইন করো ওদিন এরপর থেকে তোমার আমি ইউকেতে বা ইউকের প্রজেক্ট হোক বা কলকাতাতে হোক তোমার পাঠাই দিব, তোমার কাজ শুরু করো। 3 মাস উনি অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি, তার মধ্যে উনি অপশন খুঁজছিল। ইভেন আজকেই এই কথাটা প্রথম বলছি, বলা উচিত না, রওশন যেদিন সাইন করবে, সাইন করার 10 মিনিট আগে আমাকে আজিজ ভাই ফোন দিছে যে আমার ঘরে আমি একটা ছেলে বসায় রাখছি, হ্যাঁ তুই যদি বলিস আয়, তাহলে ওকে আমি ট্রেনিংয়ে পাঠাবো, ওরা হয়তো আমি রেডি করব, আর প্রজেক্টগুলো তোকে দিয়ে করাবো। আর তুই যদি মনে করিস করবি না, তাহলে আমি আজকেই সাইন করব, তোর প্রজেক্টগুলো ও করবে, আর কালকে আমি ওর ইন্ডিয়ায় পাঠাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন আমি আসলে ভাইয়ারে বললাম, ভাইয়া অ্যাকচুয়ালি আমি কারো লাখে লাথি মারতে চাই না, আমার মনে হয় ওটার জন্য পারফেক্ট বলে। এখন আমি 11th আওয়ার একজন মানুষের স্বপ্ন আমি নষ্ট করবো না, সো লেটস ডু ইট। এর পরবর্তীতে যাদের সাথে আর কোনো কাজ হয়নি? আর কাজ করিনি। তার মানে কি বিষয়টা এরকম দাঁড়ালো যে জাজ দিয়ে আপনার আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক, সেই জাজের কারণেই আবার কি আপনার কাজের হ্যাম্পার হয়েছে কিনা? না না, জ্যাজের কারণে আমি এটা বলবো না, সত্যি কথা আমি জ্যাজের কারণে বলবো না। আজকে এখনো আমি এখানে যে বসে আছি, আমি 2টা কথা বলছি, একমাত্র জ্যাজ যদি আমাকে দেশাদি লিডারে না করাইতো, শিপন মিত্র নামটা হাইলাইটেড হতো না, আজকে আপনারাও আমাকে ডাকতেন না, আমি আজকে 2টা কথা বলার সুযোগ পেতাম না। অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। রাইজিং বিডি দর্শকদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমি রাইজিং বিডি দর্শকদের একটা কথাই বলবো যে প্রথমে রাইজিং বিডির সাথে থাকুন,
রাইজিং বিডিকে ভালোবাসুন। আমরা উই আর অল আর ফ্যামিলি, নট আমি, নট আপনি, আমরা রাইজিং বিডি সবার ফ্যামিলি। এবং রাইজিং বিডি চেষ্টা করে সবসময় ভালো নিউজ দেওয়ার। রাইজিং বিডির সাথে থাকুন। আর আশা করছি খুব দ্রুত দেশের পরিস্থিতি ভালো হবে, আমাদের ফিল্ম বা মিডিয়ার সব কিছু আবার একদম সচ্ছল হবে। যখন হবে আমাদের ভালোবেসে আমাদের কাজগুলো দেখুন, নিজেরা ভালোবাসুন নিজের শিল্পীকে, সত্তাকে, নিজেদের দেশের ফিল্মকে, আর সবসময় ভালো ভালো কাজ করুন। আর দেখলেন তো যে আসলে লোভ করে লাভ নেই। চলেন না ভালো থাকি সবাই একসাথে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।